আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি মেহরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। গুমের 2 ও রামপুরায় 28 হত্যা মামলায় 15 সেনা কর্মকর্তাকে কারাগারে প্রেরণ, পলাতকদের হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ। প্রধান উপদেষ্টার সাথে এনসিপি ও জামায়াতের প্রতিনিধি দলের বৈঠক, নির্বাচন, সাম্প্রতিক রাজনৈতিক ইস্যুতে আলোচনা। অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়কের ভূমিকায় যেতে আবারও বিএনপির আহ্বান, কয়েক উপদেষ্টাকে বিতর্কিত উল্লেখ করে অপসারণ দাবি। আসন্ন সংসদ নির্বাচনে কোনো চাপে নতি স্বীকার করা হবে না বলে সিইসির প্রত্যয়, উদ্দেশ্যমূলক কাজের বিরুদ্ধে হুঁশিয়ারি। এবং ঢাকার ক্লাবের সাথে জেলা ও বিভাগীয় সংগঠকদের টানাপোড়েনে বিসিবির গঠনতন্ত্রে ঘন ঘন পরিবর্তন, ক্রীড়া পরিষদের খবরদারিরও অভিযোগ। এছাড়াও নিটুল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। সেন্ট মার্টিনে ভ্রমণ নিয়ে সরকারি নির্দেশনার খবর। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। গুমের 2 অভিযোগ এবং রামপুরায় 28 জনকে হত্যার অভিযোগে করা মামলায় 15 সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছেন ট্রাইব্যুনাল 1। 3 মামলায় পলাতক আসামিদের হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত। গুমের মামলায় পরবর্তী আদেশের দিন 20 নভেম্বর আর রামপুরার মামলায় 5 নভেম্বর পরবর্তী আদেশের দিন ঠিক করা হয়েছে। আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকায় সেনাবাহিনীকে ধন্যবাদ জানান চিফ প্রসিকিউটর। আসামিদের জামিন চেয়েছেন তাদের আইনজীবী। মাজহারুল হক মান্নার রিপোর্ট। সেনা সদস্যদের হাজির করাকে ঘিরে ট্রাইব্যুনালে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। গুমের অভিযোগে করা 2 মামলায় হেফাজতে থাকা 15 সেনা কর্মকর্তাকে কারাগারের এসি প্রিজন ভ্যানে সকাল 7:15 ট্রাইব্যুনালে হাজির করা হয়। প্রিজন ভ্যান থেকে নামিয়ে সেনা সদস্যদের ট্রাইব্যুনালের হাজতে নিয়ে যাওয়া হয়। সকাল 8:05 তাদের ট্রাইব্যুনাল 1-এর আদালত কক্ষে নেওয়া হয়। প্রথমে তাদের প্রত্যেকের পরিচয় নিশ্চিত হন আদালত। দুপক্ষের বক্তব্য শুনে আদেশ দেন ট্রাইব্যুনাল 1। 10 জন আসামিকে হাজির করা হয়েছিল, তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে। এই মামলায় শেখ হাসিনা সহ জেনারেল তারিক সিদ্দিকী সহ যে সমস্ত আসামি পলাতক আছেন তাদের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে হাজির হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আগামী 1 সপ্তাহের মধ্যে এই পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে তাদের হাজির হওয়ার জন্য বলা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী তারা এই আদালতের প্রক্রিয়াকে সাহায্য করেছেন। এটা প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা সবাইকে, যারা এই প্রক্রিয়াকে সাহায্য করছেন তাদের সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। আসামিপক্ষ বলে আদালতের প্রতি সম্মান দেখিয়ে সেনা সদস্যরা হাজির হয়েছেন। তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আজকে এই আদালতে তারা আত্মসমর্পণ করেছে। তারা সবাই আশা করে তারা এই আদালতের মাধ্যমে ন্যায় বিচার পাবে। যারা সত্যিকারে অপরাধ সংগঠিত করেছে তারা পার্শ্ববর্তী দেশ ভারতে পালিয়ে গেছে। 3টি আবেদন প্লেস করেছি, একটি জামিন আবেদন, একটি কমিউনিকেশন প্রিভিলেজ। সকাল 10টার পরে আবারও এসি প্রিজন ভ্যানে করে আসামিদের বিশেষ কারাগারে নিয়ে যাওয়া হয়। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। অভিযুক্ত সেনা কর্মকর্তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করতে সেনাবাহিনীর সহযোগিতার বিষয়টি প্রশংসার দাবিদার বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায় বিষয়টি তেমন নয়। নির্বাচনের আগে যাতে অন্তর্বর্তী সরকার তত্ত্বাবধায়ক সরকারের মতো নিরপেক্ষ দায়িত্ব পালন করে এমনটা চায় বিএনপি। নির্বাচন সামনে রেখে জনপ্রশাসনে পদোন্নতি সহ সব বিষয়ে সরাসরি প্রধান উপদেষ্টা তদারকি করবেন জানিয়ে আইন উপদেষ্টা বলেন, জনপ্রশাসনে বিভিন্ন দলের প্রভাব রয়েছে, বিষয়টি সত্য নয়। প্রতি শ্রদ্ধাবোধ দেখিয়ে
সেনা সদস্যরা যেভাবে ওনারা এসেছেন বা যেভাবে ওনাদের নিয়ে আসা হয়েছে, এখানে আপনার সেনা প্রশাসন বা সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা, সেনাবাহিনী প্রধান, ওনারা যেভাবে সহযোগিতা করেছেন এটা অত্যন্ত প্রশংসার দাবিদার, এবং তারা আইনের শাসনের প্রতি যেই শ্রদ্ধাবোধ দেখিয়েছেন এটা আমরা খুব পজিটিভলি দেখছি। আর সাব জেলে কেন রাখা হয়েছে বা ওনারা কোথায় রাখা হবে এটা সম্পূর্ণভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বভুক্ত বিষয়। বিএনপির সাথে আলোচনা যেটা বুঝেছি, ওনারা তত্ত্বাবধায়ক সরকার চাননি, ওনারা চেয়েছে ইন্টারিম গভর্নমেন্ট যেন তত্ত্বাবধায়ক সরকারের মতো ভূমিকা পালন করে। নির্বাচনকালীন সরকার ছোট হবে টবে নাকি এই ধরনের কোনো দাবিও কোনো মহল থেকে উত্থাপিত। জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে বৃহস্পতিবার চিফ প্রসিকিউটর ও অ্যাটর্নি জেনারেলের যুক্তি উপস্থাপনের মধ্য দিয়ে শেষ হবে এই মামলার যুক্তিতর্ক উপস্থাপন। এরপর ট্রাইব্যুনাল রায় ঘোষণার দিন ঠিক করবেন বলে জানিয়েছে প্রসিকিউশন। তারা জানিয়েছেন, রাজসাক্ষী চৌধুরী আবদুল্লাহ আল মামুনের কি হবে তা ঠিক করবেন ট্রাইব্যুনাল। এর আগে মামলার আসামি শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামালকে নির্দোষ দাবি করে তাদের খালাস চেয়ে যুক্তিতর্ক শেষ করেন স্টেট ডিফেন্স আইনজীবী। তিনি বলেন, আন্দোলনকারীদের গুলি করার নির্দেশ শেখ হাসিনা দিয়েছেন তা প্রমাণ করতে পারেনি প্রসিকিউশন। গত বৃহস্পতিবার যুক্তিতর্ক উপস্থাপন শেষ করে প্রসিকিউশন। অপরাধের মাত্রা বিবেচনায় শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড সাজার আবেদন করেন তারা। এছাড়া ফ্যাসিস্টদের মাস্টারমাইন্ড ও তাদের দোসরদের অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করে জুলাইয়ে শহীদ পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিও করা হয় আদালতের কাছে। প্রসিকিউশন পক্ষে আমরা রিপ্লাই দেব। আজকে কিছু অংশ আমরা বক্তব্য উপস্থাপন করে তার রিপ্লাই দিয়েছি। আগামীকাল লার্নেড চিফ প্রসিকিউটর এবং লার্নেড অ্যাটর্নি জেনারেল মহোদয় সমাপনী বক্তব্য রাখবেন। তারপর আনুষ্ঠানিকভাবে এই মামলার রায়ের জন্য দিন ধার্য হবে। নাহিদ ইসলাম 4 তারিখে কিভাবে বুঝলো যে 5 তারিখে এই সরকারের পতন হবে? সেই কারণে সে 4 তারিখে সে ডক্টর ইউনূস স্যারের সঙ্গে কথা বলেছে। এই যে জিনিসটা, এইটাকে সমস্ত কিছুর সন্দেহের মূল একটি চালিকা শক্তি বলে আমার কাছে মনে হয়েছে। লার্নেড কোর্ট জজশিপ যদি এইটাকে গ্রহণ করেন, এই 1 পয়েন্টের উপরেও আমার আসামি খালাস পেতে পারে। বাংলাদেশে নবনিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ডক্টর রুডিগার লোটস রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। প্রধান উপদেষ্টা রাষ্ট্রদূতকে বাংলাদেশে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান এবং আশা প্রকাশ করেন যে তার মেয়াদকালে বাংলাদেশ ও জার্মানির বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও নতুন উচ্চতায় পৌঁছাবে। সাক্ষাৎকালে রাষ্ট্রদূত অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের প্রতি সমর্থন ব্যক্ত করেন এবং 2026 সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে চান। রাষ্ট্রদূত বলেন, রাজনৈতিক দলগুলোকে একসঙ্গে বসে সংলাপ করেছে, এটা ইতিবাচক। নির্বাচনের পরও এই সংস্কারের ধারা অব্যাহত রাখা উচিত বলে মনে করেন রাষ্ট্রদূত। প্রধান উপদেষ্টা বলেন, জাতীয় ঐকমত্য কমিশন বড় রাজনৈতিক দলগুলোকে একত্রিত করে চার্টারে স্বাক্ষর করানোর মাধ্যমে ঐতিহাসিক ভূমিকা রেখেছে। এটি ঐক্য ও পরিবর্তনের প্রতি যৌথ অঙ্গীকারের প্রতীক। বিএনপি নেতারা বলেছেন, নির্বাচনের আগে যেহেতু কোনো তত্ত্বাবধায়ক সরকার হবে না, তাই এই সরকারকেই তত্ত্বাবধায়কের ভূমিকায় যেতে হবে। রাজধানীতে বিভিন্ন অনুষ্ঠানে তারা বলেন, বিতর্কিত উপদেষ্টাদের সরকারে রাখা যাবে না। এই সরকারের বিদায় সম্মানজনক হওয়া উচিত বলে মন্তব্য করেন বিএনপি নেতারা। রাহুল রায়ের রিপোর্ট। মঙ্গলবার সন্ধ্যায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। পরে তারা জানান, জাতীয় নির্বাচন সামনে রেখে এই সরকারকে আরও নিরপেক্ষ ভূমিকা রাখতে হবে। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায়ও নির্বাচনে অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। নিরপেক্ষতা না থাকলে নির্বাচন প্রশ্ন সবাই জানে, আর নিরপেক্ষতা না থাকলে অশুভ শক্তিগুলো শক্তিশালী হয়ে ওঠে। বিএনপির দায়বদ্ধতা মনে করে আমরা অনেক কিছুতে দেখেও না দেখার মতো ভাগ্য আবার ঠিক আছে, দেশে একটু শান্তি থাকে। যেহেতু আর কোনো কেয়ারটেকার সরকার আসবে না নির্বাচনের আগে, এই সরকারকে ইমিডিয়েটলি সহসাই কেয়ারটেকার সরকারের ভূমিকায় অবতীর্ণ হতে হবে। সংবিধানে বলা আছে কেয়ারটেকার সরকার কিভাবে পরিচালিত হবে। ডক্টর ইউনূস সাহেবের প্রতি আমাদের শ্রদ্ধা আছে, ওনার সম্মানের সাথে যেতে হবে।
আমরা সেটা তো চাই। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়েও সাংবাদিকদের সঙ্গে এ নিয়ে কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। ক্ষেত্রে এই সরকারের মধ্যে যদি কোনো রাজনৈতিক দলের সম্পর্কিত কোনো লোক থাকেন তো তাকে তো রাখা যাবে না, কারণ তত্ত্বাবধায়ক সরকারের কনসেপ্টটা হচ্ছে নির্দলীয়। তো নির্দলীয় হলে তাহলে সেখানে রাজনৈতিক দলের উপদেষ্টা থাকবে কি করে বা রাজনৈতিক দলের লোক থাকবে কি করে? এক। 2 নম্বর হচ্ছে যে সমস্ত কর্মকর্তারা বিগত 15-16 বছর নানা ধরনের অপকর্মের সাথে জড়িত, ফ্যাসিস্টদেরকে রক্ষা করতে গিয়ে যারা বেআইনি কাজ করেছেন, তাদেরকে প্রশাসনে রেখে তো অবাধ সুষ্ঠু নির্বাচন হবে না, এদেরকে চিহ্নিত করা। বিএনপি নেতারা বলেন আগামী নির্বাচন পর্যন্ত এই সরকারের নিরপেক্ষ থাকাই মূল চ্যালেঞ্জ। তত্ত্বাবধায়ক সরকারের যে কনসেপ্ট। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের আচরণে সন্তুষ্ট নয় জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বাংলাদেশ সফরে থাকা যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল রিপাবলিক ইনস্টিটিউট IRI প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে দলের নেতারা বলেছেন কমিশনের সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করা সম্ভব বলেও মনে করেন তারা। বৈঠকে আগামী নির্বাচন নিয়ে বিশদ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সুলতান মোহাম্মদ জাকারিয়া। প্রধান নির্বাচন কমিশনার বলেছেন সংসদ নির্বাচনে চাপের কাছে নতি স্বীকার করবে না নির্বাচন কমিশন, কাউকে কোনো বেআইনি নির্দেশনা দেয়া হবে না। উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রশিক্ষণ কার্যক্রমে নির্বাচন কমিশনাররা বলেছেন এই নির্বাচন ভালো করার বিকল্প নেই, কেউ উদ্দেশ্যমূলক কোনো কাজ করলে বিপদে পড়বেন। নাজিব বেগের রিপোর্ট। ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্বাচন ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা। 2 দিনের কর্মশালায় প্রথম দিনে অংশ নেন 50 জন ইউনো। নির্বাচনে ইউনোদের নির্ভয়ে ও নিরপেক্ষভাবে কাজ করার নির্দেশনা দেন কমিশনাররা। অতীতের নির্বাচন কলঙ্কিত হয়েছে অভিযোগ এনে বলেন এবার সুযোগ শুধরে নেয়ার। আমাদের এনভায়রনমেন্ট ক্রিয়েশনের কাজটা কিন্তু এখন থেকেই করতে হবে, যে না প্রশাসন কঠোরভাবে নিরপেক্ষভাবে কাজ করে যাবে। নির্বাচন কমিশন থেকে আপনাদের প্রতি মেসেজ হচ্ছে কোনো ভয় নাই, সঠিক কাজ করবেন, নির্বাচন কমিশন আপনাদের সাথে আছে। কিন্তু উদ্দেশ্যমূলকভাবে কোনো কাজ করলে কিন্তু সাংঘাতিক পেরেশানিতে পড়বেন। খোদা না করুক এই ইলেকশনও যদি আমরা ভালো না করতে পারি, বিশ্বের কাছে, মানুষের কাছে, জাতির হিসাবে আমরা অত্যন্ত নিন্দিত জাতি হিসেবে পরিণত হব। সিসি অভয় দেন কোনো পক্ষপাতমূলক নির্দেশনা দেওয়া হবে না, কোনো চাপের কাছে নতি স্বীকার করবেন না এবং সম্পূর্ণভাবে নিজের সিদ্ধান্তে, আইন অনুযায়ী সিদ্ধান্তে অটল থাকবেন। আমাদের পক্ষ থেকে আমরা সার্বিক সহযোগিতা দেব এবং নির্বাচন কমিশনও কিন্তু কারো কোনো অন্যায় চাপের কাছে নতি স্বীকার করবে না। নির্বাচনের পরিবেশ তৈরিতে এখন থেকেই কাজ করার পরামর্শ দিয়েছে নির্বাচন কমিশন। সুন্দর নির্বাচন। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গুলশান ও কড়াইলে অভিযান চালিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। অবৈধ গ্যাস সংযোগ দেওয়ার সঙ্গে তিতাসের কেউ জড়িত থাকলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ পারভেজ। গত 1 বছরে 288 কিলোমিটার অবৈধ পাইপ অপসারণ করেছে তিতাস কর্তৃপক্ষ। রিয়াজ ইসলামের রিপোর্ট। গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্ত ও উচ্ছেদের অংশ হিসেবে রাজধানীর গুলশান ও কড়াইলে তিতাসের অভিযান। অবৈধ সংযোগ বিচ্ছিন্ন অভিযানের পাশাপাশি তদারকির কথা জানায় কর্তৃপক্ষ। গুলশান সোসাইটির এই পোর্শন থেকে বেশ কিছু অবৈধ সংযোগ এই কড়াইল বস্তি এলাকায় গিয়েছে। সেটা অনেক দিনের একটা অ্যাকচুয়ালি সমস্যা বলবো কি, এটা একটা ব্যাধির মতো। তো এর পিছনে কারা আছে দেখা যাচ্ছে যে এর মধ্যে একটা চক্র কাজ করছে। অবৈধ সংযোগ নিতে যারা সহযোগিতা করবে তাদের আইনের আওতায় আনার কথা জানান তিতাসের ব্যবস্থাপনা পরিচালক। তথ্য আছে এবং আমরা অলরেডি আইডেন্টিফাই করেছি কারা কারের সাথে জড়িত। এই জড়িত ব্যক্তিদের মধ্যে টোটাল মেসেজে এখনো আমরা ধীরে ধীরে আমাদের সময় হলে একদম জিনিসগুলো তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো এবং সর্বোচ্চ পর্যায়ে পর্যন্ত আমরা যাব। গত 1 বছরে ৭১,৪২৫টি অবৈধ গ্যাস সংযোগ ও ১,৫০,৯৭৬টি বার্নার বিচ্ছিন্ন করেছে তিতাস কর্তৃপক্ষ। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। নতুন প্রজন্মকে কৃষি ও সবুজ প্রকৃতির প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন করে গড়ে তুলতে অভিভাবকরা শিশু কিশোরদের যুক্ত করছেন ছাদ কৃষির সঙ্গে। ঢাকার সিদ্ধেশ্বরীতে ১০ম শ্রেণীর ছাত্র সাবাব উল্লাহ লেখাপড়ার পাশাপাশি অবসর সময়টিতে মায়ের ছাদ কৃষি চর্চায় যুক্ত হয়ে নিজেকে সমৃদ্ধ করছেন।
বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। ঢাকার সিদ্ধেশ্বরীর 10তলা ভবনের 2600 বর্গফুট এই ছাদটিতে ফ্ল্যাট মালিকদের আলাদা আলাদা ছাদ কৃষির আয়োজন। আমাদের বিল্ডিংয়ে যতজন আছে আমরা সবাই মিলে হচ্ছে ছাদ কৃষিটা করার চেষ্টা করি আর কি। এটা হচ্ছে আমাদের বিল্ডিংয়ের হচ্ছে আকবর আঙ্কেলের ছাদ, এতটুকু। এক একটা অংশ হচ্ছে এক একজন। ছাদটির এই কোণে গাছগাছালিতে পূর্ণ আয়োজনটিতে অবসর কাটে খুদে নগর কৃষক সবাবুলদার। কৃষির প্রতি বা এসব সবুজায়নের প্রতি হচ্ছে আম্মুর ঝোঁক সবচেয়ে বেশি, কিন্তু তারপর আমি ছাত্র হিসেবে পড়াশোনার মাঝে 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 চেষ্টা করি যে আম্মুকে একটু সবুজায়নে সাহায্য করা। সাবাবের বাবা সাফায়েতুল্লাহ বলেন, শহরে থেকেও শিশুরা যদি কৃষির সঙ্গে যুক্ত হয় তবে তা থেকে তারা শিখবে দায়িত্ববোধ ও পরিবেশের প্রতি ভালোবাসা। ছাদ কৃষি সম্প্রসারণে সরকারের সময়োপযোগী উদ্যোগের দাবি জানান তিনি। ঢাকা শহরে প্রত্যেকটা বিল্ডিংয়ের ছাদে মিনিমাম 60 থেকে 70% ছাদ যেন গ্রিন হয়, খুবই সবুজায়ন হয়, এবং এটির বিরোধিতা যারা করবে তাদের বিরুদ্ধে একটা আইনের ব্যবস্থা করার আপনার মাধ্যমে প্রস্তাব দিচ্ছি। রবি মৌসুম শুরু হয়েছে, সাবাবুল শিখছে কিভাবে রবি ফসলের জন্য মাটি তৈরি এবং বীজ বপন করতে হয়। তো এটা হচ্ছে শিমের বীজ, আমরা এখন বীজটা রোপণ করি। অঙ্কুরটা বের হবে কতদিন? 10 থেকে 12 দিনের মধ্যে। ফুল আসবে কতদিনে? 45 থেকে 50 দিন বা 2 মাসের মধ্যেই চলে আসে। শহরের শিশু কিশোররা যদি এভাবে কৃষির গল্প শুনতে থাকে এবং কৃষির সাথে সম্পৃক্ত হয় তাহলে এটির সম্প্রসারণ ঘটবে এই প্রজন্মের মাঝে, কোনো সন্দেহ নেই। এবং এদের হাত দিয়েই আগামীর যে যান্ত্রিক কৃষি এবং আধুনিক কৃষি কিংবা ডিজিটাল এগ্রিকালচার সেটা প্রসার হবে। ঢাকার সিদ্ধেশ্বরী সাবাবের কৃষি থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এই নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আগামীকাল বেলা 3:05 হৃদয়ে মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। রাঙামাটির আলোচিত বিরল প্রজাতির গোলাপি হাতি শাবকটি মারা গেছে। কাপ্তাই হ্রদে শাবকের মৃতদেহ দেখা গেছে, তবে বন্য হাতির পালের কারণে শাবকটির মৃতদেহ উদ্ধার করতে পারেনি বন বিভাগ। ধারণা করা হচ্ছে টিলা থেকে পড়ে মারা গেছে হাতিটি। মনসুর আহমেদের তথ্য, ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। চলতি বছরের জুনে রাঙামাটির বরকল উপজেলার বরুণাছড়ির টিলায় দেখা মেলে গোলাপি রঙের ছোট্ট হাতি শাবকটির। ভিন্ন রঙের কারণে গণমাধ্যম ও গবেষক সহ সবার নজর কাড়ে বিরল রঙের হাতিটি। তবে কয়েক মাস যেতে না যেতেই কাপ্তাই হ্রদে ভাসছে হাতিটির মৃতদেহ। মৃত জেনেও সন্তানকে আগলে রাখার চেষ্টায় মা হাতি। উদ্বোধন কর্তৃপক্ষরা জানাইছে, উদ্বোধন কর্তৃপক্ষের দিক নির্দেশনা আসলে আমরা এরপরে পদক্ষেপ আমরা নেব। ইয়াটির সদস্য সহ আমরা সার্বক্ষণিক তদারকিতে আছি। ও পাশের সাথে ছিল তার মা হাতিটা, আমরা এখানে ক্লোজ হয়নি। আমরা যে পোস্টপোন করার জন্য এসেছি, কিন্তু যদি পোস্টপোন করতে যাই তাহলে সিচুয়েশনটা আরো খারাপ হতে পারে। বন বিভাগের ধারণা পাহাড় থেকে কাপ্তাই হ্রদে পড়ে মৃত্যু হয়েছে হাতি শাবকটির। টিলা থেকে পা ফসকে পড়ে গিয়ে হয়তো লেকে পড়ে যাওয়ার কারণে সে আর উঠতে পারেনি, সেই কারণে তাৎক্ষণিকভাবে তার মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়ার জন্য আমরা জেলা প্রাণী সম্পদ কর্মকর্তাকে অনুরোধ করি, উনি একটা টিম গঠন করে দিয়েছে। তাৎক্ষণিকভাবে সাসপেক্ট করেছে যে এটা আসলে পড়ে গিয়ে মারা যায়। বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে হাতিসহ জীববৈচিত্র্য রক্ষায় কার্যকর ও সমন্বিত উদ্যোগের তাগিদ বিশেষজ্ঞদের। আফরোজা হাসি, চ্যানেল আই। বোর্ড পরিচালনায় নিয়ন্ত্রণ নিশ্চিত করতে বিসিবির গঠনতন্ত্রে সময়ে সময়ে নানা পরিবর্তন আনেন ক্ষমতাসীনরা। কখনো ক্লাব সংগঠকরাও গঠনতন্ত্রে নিজেদের মতো করে সংশোধনী আনেন। ভোটের সমীকরণে কখনো গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন জেলা ও বিভাগীয় সংগঠকরা। তবে পর্দার আড়াল থেকে কলকাঠি নাড়ার ক্ষমতা থাকে সরকারি প্রতিষ্ঠান জাতীয় ক্রীড়া পরিষদের হাতেই। এখন আলোচনা চলছে তাদের মনোনয়নে বোর্ডের 2 পরিচালকের পদ নিয়ে। সাইদুর রহমান শামীমের রিপোর্ট। বিসিবি পরিচালনার আধিপত্য নিয়ে ঢাকার সংগঠকদের সঙ্গে জেলা বিভাগীয় সংগঠকদের টানাপোড়েনের ইতিহাস ভোট আর নির্বাচনের সমীকরণ ভিত্তিক। রাজনৈতিক বিবেচনায় নিয়োগ পাওয়া জেলা এবং বিভাগীয় সংগঠকরা ভোটের মাঠে যতটা সক্রিয় ততটাই নিষ্ক্রিয় মাঠের খেলা। এমনও দেখা গেছে যে ঢাকার বাইরে থেকে যারা কাউন্সিলর হয়ে আসছে বা বোর্ড ডিরেক্টর হয়েছে, অতীতে আমি দেখেছি যে ওই সমস্ত জেলাগুলিতে কিন্তু কোনোদিনও লিগও হয় না, নিয়মিত খেলা হয় না, তো তারা ক্রিকেট বোর্ডে এসে কি দিবে?
তবে দেশের ক্রিকেটের স্বার্থে ডিভিশনাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রয়োজনীয়তা নিয়ে দ্বিমত নেই কারো। আমাদের ক্লাব, জেলা ক্রীড়া সংস্থা বলি, বিভাগীয় ক্রীড়া সংস্থা বলি বা অন্যান্য যারা ক্রিকেট সংস্থা আছে তাদের মধ্যে একটা টানাপোড়েন আছে। সো এখানে নিশ্চয়ই একটা গ্রহণযোগ্য জায়গায় আমাদের যাওয়ার সুযোগ আছে। নির্বাচন এড়িয়ে জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে দুজন পরিচালকের বোর্ডে আসার অগণতান্ত্রিক বাধ্যবাধকতা বিসিবিতে সরকারি নিয়ন্ত্রণ অটুট করেছে। সরকারি হস্তক্ষেপ ও ভাঙাগড়ায় এই অনির্বাচিত পরিচালকদের অবদান দেখা গেছে সাম্প্রতিক অতীতে। এই ডমিনেন্সেরই একটা উদাহরণ হলো গিয়ে এই যে বিভিন্ন ফেডারেশন বা বোর্ডে তারা যে ডাইরেক্টর বা মেম্বার দিয়ে থাকে এনএসসি নমিনেটেড, ইলেক্টেড বোর্ডে নমিনেটেড। আমিও এনএসসি থেকে সিলেক্টেড হয়ে গেছিলাম, কিন্তু আমরা যাওয়াতে হয়েছে কি তারা যেভাবে নমিনেট করতে চেয়েছে ক্রিকেট বোর্ডকে, আমরা থাকাতে কিন্তু সেভাবে না। যে জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক দুজন পরিচালক মনোনয়ন দেওয়া হয় সেটা কিন্তু পুরোপুরি সরকারি প্রভাবিত বলেই কিন্তু আমি মনে করি যে সরকারি হস্তক্ষেপ। ক্রিকেট বোর্ডের যদি 23 জন পরিচালক নির্বাচিত হতে পারেন তাহলে কেন ওই দুইজন পরিচালক জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক মনোনীত হবেন? সারা দেশে ক্রিকেট চর্চায় জোয়ার আনতে বিসিবির নবনির্বাচিত পরিচালকরা জেলা ও বিভাগীয় সদরে একটি করে মিনি বিসিবি অফিস স্থাপনকে অগ্রাধিকার দিয়েছে। সাইদুর রহমান শামীম, চ্যানেল আই, ঢাকা। সংবাদের এ পর্যায়ে আমরা নিচ্ছি একটা বিরতি এবং বিরতির পর যা থাকছে: ইউক্রেনের তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে রাশিয়া রাজি না হওয়ায় ট্রাম্প বৈঠক স্থগিত। অর্থহীন আলোচনায় সময় নষ্ট করতে চান না বলে ট্রাম্পের মন্তব্য। স্বাগত জানাচ্ছি আরও একবার চ্যানেল আই সংবাদে। ইউক্রেনের তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে রাশিয়া রাজি না হওয়ায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্ধারিত বৈঠক অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে বৈঠকটি হওয়ার কথা ছিল। ভৌমি সারথীর রিপোর্ট। হোয়াইট হাউসের কর্মকর্তাদের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইউক্রেনে যুদ্ধবিরতি ঘোষণার জন্য মস্কোকে আহ্বান জানিয়েছিল ওয়াশিংটন ডিসি। তবে রাশিয়া এতে রাজি না হওয়ায় আলোচনার সুযোগ আপাতত বন্ধ হয়ে গেছে। জ্যেষ্ঠ একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, সম্প্রতি রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভের সঙ্গে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিওর টেলিফোন আলাপ হয়। সেই আলাপেই বলা হয়, যুদ্ধবিরতির ঘোষণাই হবে দুই প্রেসিডেন্টের বৈঠকের পূর্বশর্ত। কিন্তু রুশ পক্ষ জানায়, বর্তমান সংঘাত পরিস্থিতিতে তাৎক্ষণিক যুদ্ধবিরতি সম্ভব নয়। এরপরই বৈঠক স্থগিত করার সিদ্ধান্ত নেয় হোয়াইট হাউস। গত সপ্তাহে ট্রাম্প ঘোষণা করেছিল, ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিনের সঙ্গে তিনি আবারও বৈঠকে বসবেন। অক্টোবরের শেষের দিকে সেই বৈঠক হওয়ার সম্ভাবনার কথাও জানিয়েছিলেন ট্রাম্প। বৈঠক স্থগিত করার ঘোষণার পর হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি বলেন, তিনি কোনো উদ্দেশ্যহীন বৈঠক করতে চান না, তাই আপাতত বৈঠক স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন। তবে এটি চূড়ান্ত নয়, আগামী কয়েকদিনে পরিস্থিতি বদলাতে পারে। পুতিনের বিনিয়োগ বিষয়ক দূত কিরিল দে মিত্রেভ জানিয়েছেন, রাশিয়া এখনও বৈঠক আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতে আলোচনার দরজা খোলা রেখেছে। ভৌমি সারথী, চ্যানেল আই। এবারে রয়েছে আই স্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। কানাডার সাসকাচুয়ান প্রভিন্সের সাসকাটুনে হয়েছে কালী পূজা ও দীপাবলি। সর্বজনীন পূজা পরিষদের আয়োজনে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পূজা মণ্ডপ হয়ে ওঠে একখণ্ড বাংলাদেশ। পূজায় দেশ ও সারা বিশ্বের মানুষের মঙ্গল কামনা করা হয়। নাচ, গান আর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন প্রজন্মের মাঝে তুলে ধরা হয় বাঙালির ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে। নিটুল টাটা, বিশেষ সংবাদ।
সেন্ট মার্টিন দ্বীপে পরিবেশ বান্ধব পর্যটন নিশ্চিতে নতুন 12টি নির্দেশনা জারি করেছে সরকার। এতে পরিবেশ মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া নৌযান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এছাড়াও ভ্রমণ নিরাপদ করতে পর্যটকদের ট্যুরিজম বোর্ড স্বীকৃত ওয়েব পোর্টালে টিকিট কিনতে হবে। প্রতিদিন গড়ে 2000 পর্যটক সেন্ট মার্টিন ভ্রমণ করতে পারবেন। নভেম্বরে শুধু দিনে ভ্রমণ, ডিসেম্বর ও জানুয়ারিতে রাত্রি যাপনের অনুমতির কথা বলা হয়েছে নির্দেশনায়। সেই সাথে নিষিদ্ধ পলিথিন বহন করা যাবে না, আর একবার ব্যবহার্য প্লাস্টিক বহনও নিরুৎসাহিত করা হয়েছে। এবারে রয়েছে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনে নিম্নমুখী প্রবণতা থাকলেও আগের কার্যদিবসের চেয়ে ডিএসইএক্স সূচক 5 পয়েন্ট বেড়ে 5094 পয়েন্টে দাঁড়িয়েছে। হাতবদল হয়েছে 397টি কোম্পানির 355 কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড, যা আগের কার্যদিবসের চেয়ে 122 কোটি 97 লাখ টাকা কম। এর মধ্যে দাম বেড়েছে 145টির, কমেছে 178টির এবং অপরিবর্তিত রয়েছে 74টি কোম্পানির শেয়ারের দাম। সংবাদের এ পর্যায়ে আমরা নিচ্ছি আরও একটা বিরতি, এবং বিরতির পর খেলার খবরে যা থাকছে। স্বাগত জানাচ্ছি আরও একবার চ্যানেল আই সংবাদে। ফেনীর দাবনমুনা উপজেলার করিমপুর গ্রামে শিক্ষার্থীদের উপস্থিতি ও পড়ালেখার মান উন্নয়নে মা ও অভিভাবক সমাবেশ করেছে দক্ষিণ করিমপুর আলহাজ নুরুল হুদা সরকারি প্রাথমিক বিদ্যালয়। বুধবার বিদ্যালয়ের মাঠে ছাত্রছাত্রী ও অভিভাবকদের উপস্থিতিতে ওই সমাবেশ হয়। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আই এর পরিচালক জহিরুদ্দিন মাহমুদ মামুন। তিনি বলেন, এলাকার ফাউন্ডেশনের মাধ্যমে 4টি প্রাথমিক বিদ্যালয়ের মাঝে এয়ার ভাইস মার্শাল সুলতান মাহমুদ বিদ্যালয়ের গরিব ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হবে। পরে মা ও অভিভাবক সমাবেশে উপস্থিত সকল ছাত্রছাত্রীকে পুরস্কার দেওয়া হয়। সড়ক নিরাপত্তা সচেতনতা বৃদ্ধি কার্যক্রমের মধ্য দিয়ে পালিত হলো 9ম জাতীয় নিরাপদ সড়ক দিবস। দিবসটি উপলক্ষে হাতিরঝিল থেকে সড়ক ভবন পর্যন্ত শোভাযাত্রা হয়। পরে আলোচনা সভা করে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, বিআরটিএ ও স.ও.জ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। দিবসটি ঘিরে রাজধানী ও জেলা পর্যায়ের র্যালি, আলোচনা সভা, সচেতনতামূলক প্রচার এবং 10,000-এর বেশি হেলমেট বিতরণ করা হয়। আলোচনায় বক্তারা বলেন, জনগণের সচেতনতা ও নিয়ম মেনে চললেই কমবে দুর্ঘটনা, বাঁচবে প্রাণ। জাতীয় নিরাপত্তা অক্ষুণ্ণ রাখতে পরিষ্কার এবং নিজস্ব কৌশলগত অবস্থান তৈরির আহ্বান জানিয়েছেন সাবেক ও বর্তমান নিরাপত্তা বিশ্লেষক, কূটনীতিক এবং গবেষকরা। নিজেদের অগ্রাধিকার বিবেচনায় রেখে সামরিক সামর্থ্য তৈরি, অগ্রাধিকার ভিত্তিক কূটনৈতিক কৌশল এবং রাজনৈতিক ঐক্য সৃষ্টির পরামর্শ দেন তারা। সশস্ত্র বাহিনী বিভাগ এবং বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ এর যৌথ আয়োজনে সেমিনারের প্রধান অতিথির বক্তৃতায় নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাত হোসেন বিগত সরকারের আমলে কিছু সেনা সদস্যের অপকর্মের সমালোচনাও করেন। বলেন, নিজেদের স্বার্থ রক্ষা করেই কেবল বন্ধুত্ব করবে বাংলাদেশ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস.এম. কামরুল হাসান। এবারে জানাবো খেলার খবর। রাওয়ালপিন্ডিতে 4 উইকেটে 185 রান নিয়ে খেলতে নামা প্রোটিয়াস ইনিংসে চাপে পড়ে 210 রানে 7 উইকেট হারিয়ে। লোয়ার অর্ডারে শেষ 3 ব্যাটারের লড়াকু ব্যাটিং সাউথ আফ্রিকানদের প্রথম ইনিংস 400 পার করিয়ে দেয়। 10ম উইকেটে সেনুরাম মুথুসামি ও রাবাদার 102 রানের পার্টনারশিপে এগিয়ে যায় সফরকারীরা। মুতাসামি 89 এবং রাবাদা করেন 71 রান। অভিষেক টেস্টে সবচেয়ে বয়স্ক বোলার হিসেবে 6 উইকেট শিকার। গুমের 2 ও রামপুরায় 28 হত্যা মামলায় 15 সেনা কর্মকর্তাকে কারাগারে প্রেরণ। পলাতকদের হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ। প্রধান উপদেষ্টার সাথে এনসিপি ও জামায়াতের প্রতিনিধি দলের বৈঠক। নির্বাচন, সাম্প্রতিক রাজনৈতিক ইস্যুতে আলোচনা। অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়কের ভূমিকায় যেতে আবারও বিএনপির আহ্বান। কয়েক উপদেষ্টাকে বিতর্কিত উল্লেখ করে অপসারণ দাবি।
আসন্ন সংসদ নির্বাচনে কোনো চাপে নতি স্বীকার করা হবে না বলে সিইসির প্রত্যয়, উদ্দেশ্যমূলক কাজে বিরুদ্ধে হুঁশিয়ারি। এবং ঢাকার ক্লাবের সাথে জেলা ও বিভাগীয় সংগঠকদের টানাপোড়েনে বিসিবির গঠনতন্ত্রে ঘন ঘন পরিবর্তন, ক্রীড়া পরিষদের খবরদারিরও অভিযোগ। প্রিয় দর্শক, চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই সঙ্গে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।